জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আমরা দিনভর দেখেছি চাকরিহারাদের আন্দোলন, যেখানে এসএসসি অফিসের সামনে এখনো পর্যন্ত তারা রয়েছেন, অনশন করছেন 3 জন। অন্যদিকে বিকাশ ভবনে বৈঠক চলছে, 12-13 জন প্রতিনিধি রয়েছেন সেখানে। শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক চলছে। সমাধান সূত্র মেলে কিনা সেদিকে নজর, এবং আমরাও খোঁজার চেষ্টা করব সমাধান সূত্র তবে কি। আর এই আলোচনা যখন শুরু করছি, কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হলো। কসবার যে কসবার ঘটনায় শিক্ষকরা পুলিশের ওপরে আক্রমণ করবেন এরকম তারা ভাবতে পারেননি, এবং শিক্ষকদের মধ্যে, আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, তালা ভাঙার চেষ্টা ইত্যাদি এই বিষয়গুলো সামনে এসেছে। গোটা বিষয়টা এই তদন্তের আওতায় রয়েছে বলে মনে করা হচ্ছে। এবং রিটন দাস, যে খবর হেডলাইন্স আপনাদের জানালাম, লাথি মারার যে ছবি ভাইরাল হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হলো, তাকে সরানো হলো, সেও আহত হয়েছে, পুলিশের তরফ থেকে জানানো হলো। রাজনৈতিক তরজা চলছে, আন্দোলন চলছে, কিন্তু সমাধান কোথায় এইটা আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির দীপঙ্কর সরকার রয়েছেন, আমাদের সঙ্গে আন্দোলনকারী চাকরি প্রার্থী, চাকরি হারা ওবায়দুর রহমান রয়েছেন, এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে ওবায়দুরের কাছে যাব। ওবায়দুর, কি মনে করছেন? বৈঠক তো চলছে ভেতরে, সমাধান সূত্র বেরোবে? নমস্কার, আমি ওবায়দুর রহমান। বৈঠক চলছে, তো সেখানে আমাদের প্রতিনিধি সবাই গেছে। তারা কতটা সমাধান বেরায় সেটা বাইরে আসলে আমরা বুঝতে পারবো। তবে এখানে আমাদের সমাধান পুরোপুরি এখানে কোনো কিছুই হবে না যতক্ষণ না আমাদের সুপ্রিম কোর্ট থেকে যে চাকরি গেছে, আমরা যে যোগ্যতার পরীক্ষা দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করে আমাদের মেধা দিয়ে যে চাকরি পেয়েছি, সে চাকরি চলে গেছে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট আমাদের সেই চাকরিতে পুনর্বহালের কোনো জাজমেন্ট দিচ্ছে, ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট বা আশ্বস্ত হতে পারছি। তাহলে ওবায়দুর, গোটা বিষয়টাই আইনি এবং সুপ্রিম কোর্টের ওপরে। তাহলে সমাধান আপনারা কি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এখন যে আইনের পথে যে সমাধান রাজ্য সরকার বলছেন, এবং আমাদের যে পিটিশনার আছে, আমরা যে উকিল রেখে যে রিভিউ পিটিশন করব, সেই আইনের ফাঁক দিয়ে যতটা পারা যায় আমাদের যে যোগ্য শিক্ষক, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো এজেন্সি এবং সিঙ্গেল বেঞ্চের যখন রায় হয়েছিল, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট এখনও কোনো প্রমাণ পাইনি যে আমরা কোনো দুর্নীতি করে চাকরি পেয়েছি। আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তা সত্ত্বেও আমাদের চাকরিটা নেই। আমরা জানি না, আমি ফিলোসফির শিক্ষক, আমরা যুক্তি এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করতে হয়, সত্যকে নির্ণয় করতে হয়, এটাই জানি। কিন্তু আমি এগুলোর মধ্যে কোনো সত্যকে খুঁজে পাচ্ছি না। আমি এই জায়গা থেকে ওবায়দুর, যেহেতু আপনি যুক্তি বা সত্যতার কথা বললেন, আমরা সবাই জানি, আপনারাও জানেন যে আপনাদের চাকরিটা আর নেই। এই অবস্থায় চাকরি ফিরিয়ে আনতে আইনি পথ একমাত্র। তাহলে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী আপনাদের আশ্বাস দিচ্ছেন যে 2 মাস ভলান্টিয়ার সার্ভিস করুন, তারপরে আপনাদের পুষিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে একটা বিকল্প কাজের ব্যবস্থা। তারপরেও আজকের এই আন্দোলন কিসের জন্য গত কয়েকদিন ধরে নির্দিষ্টভাবে? কোনো রকম মৌখিকভাবে আমরা কোনো কথাতে আশ্বস্ত হতে পারি না। আর একটা হচ্ছে যে আমরা কেন ভলান্টিয়ারি চাকরি করব? আমরা তো সসম্মানে যে আমাদের নিজস্ব যোগ্যতায় যে চাকরি পেয়েছি, এটা তো আমাদের অধিকার। আমাদের চাকরিকে যাদের জন্য চলে গেছে, তাদের কি হয়েছে? তারা, সরকারকেও বলবো, তাদের অযোগ্যদেরকে বাঁচানোর জন্যই আজকে আমাদের চাকরিটা চলে গেছে। যদি যোগ্য অযোগ্যর তালিকা আগেই দিয়ে দিত পরিষ্কারভাবে, এবং তারা রেসপন্সিবিলিটি নিত যে এরা যোগ্য, এরা অযোগ্য, তাহলে সরকার আমাদের চাকরিটা যেত না। আমরা ঠিক যে মুহূর্তে বৈঠক শেষ হবে, আমি আসবো ওবায়দুর, আপনার কাছে আবারও আসবো। যে মুহূর্তে বৈঠক শেষ হবে আমরা সরাসরি সেখানে চলে যাবার কোনো বক্তব্য আসলে। ওবায়দুর যে প্রশ্নটা তুলে দিল দেবাংশু, যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা হতো শুরু থেকে এতদিন ধরে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। কিন্তু একই সঙ্গে তারা বারবার, আমরা যে কদিন শো করছি, কথা বলছি, ওনারা প্রত্যেকেই বলছেন আমরা লিখিত আশ্বাস চাইছি, মৌখিক আশ্বাসে আমরা বিশ্বাস করতে পারছি না। দেবাংশু,
দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, এনাদের প্রত্যেকের ওবায়দুর বাবুদের মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি। আমাদের চোখের সামনে থেকে যদি আমাদের রুটি রুজি সবটুকুনি এক লহমায় চলে যায় তাহলে কি মানসিক পরিস্থিতি হয় এটা আমরা বুঝি, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এনারা তো শিক্ষক, এবং শিক্ষক মানে যথেষ্ট বুদ্ধিমান, মানে আমাদের মতো হাজার হাজার জেনারেশনকে এরা ভবিষ্যতে তৈরি করবেন বা এতদিন তৈরি করেছেন, ফলে যথেষ্ট বুদ্ধিমান মানুষ, সেই কারণে তারা শিক্ষক, সমাজ গড়ার কারিগর। এনারা তো এইটুকু বোঝেন যে সুপ্রিম কোর্ট একটা কলমের খোঁচায় এতগুলো চাকরি খেয়ে নেওয়ার পর সব জিনিস সরকার লিখিত পরিতভাবে করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনের মিটিং থেকে স্পষ্ট করে দুটো কথা বলেছেন। এক, আপনাদের কি মাইনে বন্ধ হয়েছে? কেউ কি মাইনে বন্ধর কথা বলেছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি বলেছেন আপনারা তো ভলেন্টিয়ারি সার্ভিস দিতেই পারেন। এই 1 আর 2-কে যদি যোগ করে দেখতেন তাহলেই বুঝতে পেরে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন। দেবাংশু, আপনি তো বলছেন সবকিছু লিখিত পরিত হয় না, তার মানে কোথাও গিয়ে একটা ওই আইনের ফাঁক গলে কোথাও গিয়ে একটা মানে আদালত অবমাননার প্রসঙ্গ উঠেছে, বেআইনি কাজ, সেই বিষয়টা তো থেকে যাচ্ছে। আপনি শুরুতেই যা বললেন সবকিছু লিখিত পরিত হয় না। দেখুন, আমি একটা কথা বারবার বলতে চাইছি, সেটা হচ্ছে সরকারের কাছে 2 মাস সময় দেওয়া হয়েছে নতুন করে প্রক্রিয়াটা করার। সরকারের কাছে সুযোগ রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়ার এবং রিভিউ পিটিশন দেওয়ার। সেই ক্ল্যারিফিকেশনের মধ্যেই সরকার জানতে চাইবে সরকার এই যে আগামী রিভিউ পিটিশন যদি দাখিল করে, অর্থাৎ যে কারণে যেটা হয় যে ধরুন সিঙ্গেল বেঞ্চে কোনো মামলা আমরা হেরে গেলাম, কথার কথা আমরা সিদ্ধান্ত নিলাম ডিভিশন বেঞ্চে যাব, তো সেই মুহূর্তে কি হয়, ডিভিশন বেঞ্চ আগে ব্যাপারটাকে স্টে করে। এই যে স্টে করা হয় এটার কারণটা কি, যেন যে জাজমেন্টটা হয়েছে যতদিন না নতুন করে জাজমেন্ট আসছে ততদিন আগেরটা যেন বলবৎ না থাকে, যেন অ্যাজ ইট ওয়াজ সেরকম চলতে থাকে। তো এভাবেই সরকার যখন রিভিউ পিটিশনে যাবে ততক্ষণ পর্যন্ত যেন শিক্ষকদের কোনো অসুবিধা না হয়, এই সমস্ত চিন্তাভাবনা আইনি সংস্থান করেই সরকার যাচ্ছে। নাম্বার ওয়ান। দেবাংশু, এই প্রশ্নটা উঠতেই পারে, ধরা যাক দেবাংশু তুমি বলে দিয়েছো সব্যসাচীদা তুমি আমার বাড়িতে ঢুকবে না, তারপর বারবার নক করলে তোমার সিদ্ধান্ত বদলাবে তার গ্যারান্টি কেউ কিছু তো নেই, কারণ তুমি আমাকে ঢুকতে বারণ করেছো। না, অ্যাবসলিউটলি আমি আপনাকে ঢুকতে বারণ করেছি, এই কথাটা যেমন মানে আমাকে কিন্তু সেই তোমার কাছেই যেতে হচ্ছে রিভিউ পিটিশনের জন্য। হ্যাঁ, আবার এই কথাটাও ঠিক যে তাহলে এই সিস্টেমটাই আসতো না যে সেম বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা যায়। এই সিস্টেমটা তৈরি হয়েছে মানে নিশ্চয়ই ইতিহাসে কোনো নজির আছে যে রিভিউয়ের মাধ্যমে জাজমেন্ট বদলেছে, না হলে তো এই সিস্টেমটাই থাকতো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন একটা কথা বারবার বলা হচ্ছে এসএসসি কেন যোগ্য অযোগ্যর তালিকা দিচ্ছে না। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, যে বিজেপির নেতারা বিশেষভাবে কিছু শিক্ষককে উস্কানোর চেষ্টা করছেন, এই গোটা ঘটনাটা তদন্ত করেছে সিবিআই হায়দ্রাবাদ থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার করেছে, এবং সুপ্রিম কোর্টে আপনি যদি দেখেন সেখানে স্পষ্ট বলা আছে সেই যে স্ক্যান্ড কপিগুলো উদ্ধার হয়েছে সেই স্ক্যান্ড কপির ভিত্তিতে অযোগ্য এবং যোগ্য ডিভিশন করা হয়েছে। অর্থাৎ এই স্ক্যান্ড কপির ভিত্তিতে ডিসাইড করা হয়েছে কাদের মাইনে ফেরত দিতে হবে সুদ সমেত এবং কাদের দিতে হবে না, কিন্তু চাকরি সবারই গেল। এবার যে স্ক্যান্ড কপির ভিত্তিতে আদালত কিছু লোককে 5,000 সামথিং লোককে অযোগ্য বলছে, সেই স্ক্যান কপির ভিত্তিতেই আদালত বাকি 19,000 জনকে কিন্তু যোগ্য বলছে না। সেক্ষেত্রে আদালত বলছে যে আমরা যোগ্য তখনই বলবো যখন আমাদেরকে একদম হার্ড কপি দেখানো হবে। তো আমরা তো এই সমস্ত বক্তব্য নিয়ে আদালতের কাছে যাব যে মাননীয় সুপ্রিম কোর্ট, আপনি যে কপির ভিত্তিতে একদলকে অযোগ্য বলছেন, একদলকে টাকা ফেরতের কথা বলছেন এবং আরেক দলকে টাকা ফেরত দিতে হবে না বলছেন, তার মানে আপনি কিছুটা নিশ্চিত এই ফর্মুলাতে সেই জন্যই তো বলছেন। তাহলে সেই কপির উপর ভিত্তি করেই বাকিদেরকে যোগ্য অ্যানাউন্স করছেন না কেন? এটা আমাদের একটা প্রশ্ন থাকবে। এরকম আরো অনেক প্রশ্ন আছে। উত্তরটা নিয়ে দীপঙ্কর দা। দেখুন, এখানে যা তৃণমূলের হয়ে যিনি বলছেন তিনি ভালো বলতে পারেন সেটা সবাই জানে, কিন্তু এত ভালো মিথ্যাকে সাজিয়ে দিয়ে বলতে পারেন সেটা মনে হয় আজকে যারা দেখছেন প্যানেলটাতে জানতে পারছেন। দেবাংশুবাবুর কাছে প্রশ্ন, তিনি এক্ষুনি বললেন যে হার্ড ডিস্কে এই পেয়েছে, হার্ড ডিস্কে পাওয়ার পরেও কিন্তু এসএসসি হলফনামা দিয়ে বলেছে যে আর যারা বাকিরা আছে তারা যোগ্য কিনা আমরা বলতে পারছি না। তাহলে হাইকোর্টকে যখন কোর্টের কাছে হলফনামা দিয়ে বলছে এসএসসি যে বাকিরা যোগ্য কিনা আমি বলতে পারছি না, সুপ্রিম কোর্টে বলে দেবে বাকিরা যোগ্য? এটা কি হয় নাকি? দ্বিতীয় কথা, এই এসএসসির চাকরি প্রার্থীদের উপরে যে অমানবিক অত্যাচারটা করলো, আজকে শিক্ষকদেরকে এত ভালো ভালো কথা বলছিলেন, আজকে দেবাংশুবাবুর যদি চাকরিটা না থাকে, কালকে দেবাংশুবাবু বুঝতে পারতেন তার মেয়ের চাকরিটা, তার ভাইয়ের চাকরিটা, বোনের চাকরিটা চলে গেলে কেমন লাগতো।
আপনারা সাদা ওএমআর চাকরি বিক্রি করলেন, মন্ত্রী নেতারা টেন্ডার ডাকলেন, কোনোটা 7 লাখ, কোনোটা 10 লাখ, কোনোটা 12 লাখ, কোনোটা 15 লাখ টেন্ডার ডেকে ডেকে চাকরি বিক্রি করলেন। আপনাদের নেতা কুণাল ঘোষ মিডিয়ার সামনে বলল যে দল জানতো যে এই চাকরি এভাবে বিক্রি হয়েছে, আর আজকে আপনি মুখপাত্র হয়ে এসে বলছেন দলের কাছে খবর আছে কি নেই আপনি সঠিকভাবে বলুন। তাহলে দল জানে কতজনকে ওরা ঢুকিয়েছে বেআইনি, তাহলে আপনার দল পাবলিশ করুক যে এত হাজার চাকরি আমরা বিক্রি করেছি, তাহলে তাদেরকে মিররের পারমিশন মিরর ইমেজ যেটা আছে সেটা পাবলিশ করুক এসএসসি তো করবে। হাইকোর্টের পরে দোপচা হচ্ছেন বিজেপি তৃণমূল বলছেন আপনাদের লজ্জা করে না, আপনারা বিক্রি করেছেন চাকরি, আপনাদের মুখপাত্ররা বলছেন, আপনাদের নেতারা তারপরে বিজেপি নামে দিচ্ছেন। শুনুন, কথা শুনুন, আপনার কথার মধ্যে বলিনি এক বিন্দু। দ্বিতীয় কথা, এই চাকরি যোগ্য চাকরি যাদের গেছে তাদের উপর যে অমানবিক ব্যবহার করা হয়েছে, তাদেরকে লাথি মারা হয়েছে, কোন সংস্কৃতিতে আছে? বাংলার সংস্কৃতির কথা আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেন, বলুন তো বাংলার শিক্ষককে পুলিশ কোন দায়িত্বে বলে লাথি মারছে? আজকে পুলিশ ঢাকার জন্য লালবাজারে নতুন করে একটা গল্প বাঁধার চেষ্টা করছে, আরে শিক্ষকরা কি হাতে বন্দুক নিয়ে গেছিল? কোন শিক্ষকের হাতে লাঠি দেখাতে পারে না? একটা শিক্ষকের হাতে দেখার একটা লাঠি আছে, তারা জুতো খেলে নিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশকে মারবে নেই। পুলিশের থেকে বড় হচ্ছে যে তারা এক্সপেক্ট করেনি যে শিক্ষকরা পুলিশের উপরে হামলা চালাবেন এবং আগুন তেল দিয়ে জ্বালিয়ে। তেলের মাস্টারের 2 দিন আগে ভিডিও বেরিয়েছে, এর নাম পার্থ, এই বাড়ি হচ্ছে গিয়ে কৈখালী এলাকায়, এ তৃণমূলের বড় লোক, 2 দিন আগে এ ভিডিও পাবলিশ করে বলেছে যে বিজেপি এবং সিপিএম এর চক্রান্তের জন্য আমাদের চাকরি হাতে রয়েছে। ভিডিও আমার কাছে আছে, পারমিট করলে এখানে দেখা পারি। কথা হচ্ছে গিয়ে এই যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই চাকরিহারাদের বদনাম করার জন্য, যোগ্য শিক্ষকদের বদনাম করার জন্য তাদের ক্যাডারদেরকে ইনপুট করে পুলিশের উপরে ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস করেছে। প্রতিটা লোকের ফুটেজ, প্রতিটা মিডিয়া বড় অভিযোগ দেবাংশু, ফুটেজ দেখে 1 2 আমি একটু বলি। আচ্ছা, আমি উত্তরটা নিই। আমি বলছি আমি আর ওবাই করতে পারে না। আমার 24 বছরের অধ্যাপনা অভিজ্ঞতা বলছি, কোন শিক্ষক কোন পুলিশকে ধরে আপনার হয়ে গেছে দাদা, আপনার হয়ে গেছে। আমি আর ওবাইদুর বাবু মিলে যা বলেছি আপনি তার ডবল বলে দিয়েছেন টাইমে। অসাধারণ ভাষণ দিয়েছেন, হেভি লেগেছে শুনতে দাদা। এবার একটু শুনবেন প্লিজ। আচ্ছা প্লিজ প্লিজ, আপনার ভালো লাগবে। আমার তো 24 বছর হলো। প্লিজ, আমি আপনার সময় বলিনি তো, আপনি আমায় চুপ করে দিয়েছিলেন তো। এবার আপনি একই নিয়ম ফলো করুন, একই নিয়ম ফলো করুন। হ্যাঁ, এবার আমার জাস্ট আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে, আপনি একটু প্লিজ বলবেন, তারপরে আমি বাকি আমার কথার উত্তরগুলো দিচ্ছি। আপনি আশা করি প্রশ্ন করেছেন, উত্তরটাও শুনতে চাইবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে বললেন যে তৃণমূলের লোকেরা টেন্ডার দিয়ে চাকরি দিয়েছে ইত্যাদি, তো আপনি তো টেন্ডারে পার্টিসিপেট করেননি আই বিলিভ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই তৃণমূলের মানে জেলা লেভেলের কিরকম ধরনের নেতারা এই সব চুরিগুলোর সঙ্গে যুক্ত ছিল? মানে কারা কারা কিরকম লোকেরা হতে পারেন একটু বলবেন? আমি বলবো, এটা আমার থেকে ভালো কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন। আপনার সাথে দাদা প্লিজ, আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি কোন ক্যাটাগরির নেতারা। আমি না কোন ক্যাটাগরির নেতারা আমি একটু জানতে চাইছি। কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন, দল জানতো, দল মানে আপনার কাছে ইনফরমেশন নেই। আমরা তো বিজেপি করে, আমাদের থেকে ভালো জানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আমি বলছি, এবার আমি উত্তর দিচ্ছি আপনার। তৃণমূল কংগ্রেস এবার এক সেকেন্ড, এবার আমি আপনার উত্তর দিচ্ছি। আচ্ছা দাদা, হয়ে গেছে আপনারটা, এবার আমি আপনার উত্তর দিই। আমি তো প্রশ্নটা করলেন, আমি জাস্ট একটা ক্লারিফিকেশন চাইছি। আমি বলে দিলাম। আচ্ছা হ্যাঁ, তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্রি করেছে তো আপনি শুরুতে বলেছিলেন। তো সেই সময় পূর্ব মেদিনীপুরে যত চাকরি বিক্রি হয়েছিল সেখানে একজনই নেতা জেলাটা চালাতো, তার নাম শুভেন্দু অধিকারী, নাম্বার 1। এটা আপনি আমার চেয়ে ভালো করে জানেন। আরে দাদা, মাঝে কেন কথা বলছেন? আপনার সময় তো চুপ ছিলাম। জানেন না তো আপনি ছিলেন না তখন, আপনি তখন বামপন্থী, তখন হাবুগুড়ু খাচ্ছিলেন এসে পায়ে। আমি এসএফআই করেছি দাদা? আপনার কি ক্যারা পোকা আছে মাথাতে নাকি? মরে গেছে, ঢিলা হয়ে গেছে? একটু জানুন, ঢিলা হয়ে গেছে। আপনি ছিলেন না দলে। সব্যসাচী বাবু, সব্যসাচী দা, আমি প্লিজ বলছি, এরা কোথা থেকে এসছে আমি জানি না, কোনো ইতিহাস ভূগোল কিচ্ছু জানে না, উল্টো পাল্টা বকছে। প্লিজ আমাকে বলতে অ্যালাউ করো। আমি এনার সময় বলিনি, গোটাটা আমায় ডিস্টার্ব করছেন। এরপরে যেদিন আমি ওনার মুখোমুখি হবো আমি কিন্তু গোটা শো বলতে দেবো না। প্লিজ এসব করবেন না। বলুন। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, খুব বলেছেন। শুনুন, আমি এসএফআই করতাম বলে দিয়েছেন, আমি আপনার জ্ঞানের ভান্ডার বুঝে গেছি। থাকলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার চশমা থেকে বামপন্থী বুঝেন, খুব ভালো। আমি আপনার ঠিক আছে, শুনুন না, আসল কথাটা শুনুন না দাদা। ওবাইদুর বাবুরা বসে আছেন, আমার আপনার টম এন্ড জেরি শুনতে না। শুনুন, আমি বলছি প্রথম কথা, যোগ্য কিনা শিওর নয় এসএসসি, এটা এসএসসি হলফনামা দিয়ে বলেছে, এই কথাটা বলছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন,
এসএসসি হলফনামা দিয়ে বলেছে যোগ্য নয়, সিবিআই তদন্ত তো সিবিআই করেছে। তো আজকে বিজেপি কেন এটা মুক্ত কণ্ঠে বলতে পারছে না যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছে সিবিআই? আমরা সিবিআইকে বিশ্বাস করি এবং সুপ্রিম কোর্ট সিবিআইয়ের ওই হার্ড ডিস্কের ভিত্তিতেই যোগ্যদের নির্ধারণ করুক, নাম্বার 1। নাম্বার 2, তিনি এতগুলো কথা বললেন পুলিশের আক্রমণ নিয়ে, যেটা আমরাও নিন্দা করেছি দলের তরফ থেকে। এনারাই 2 বছর আগে উত্তরপ্রদেশে 69,000 চিকিৎসককে কেন লাঠি দিয়ে পিটিয়েছিলেন, পিটিয়ে ছাল চামড়া তুলে অ্যারেস্ট করে দিয়েছিলেন? তখন তারা শিক্ষক ছিল না। নাম্বার 2। নাম্বার 3, 2018 সালের আগে 10,323 শিক্ষকের চাকরি চলে যায় ত্রিপুরাতে সিপিএম এর দৌলতে। সেই বিজেপি কথা দিয়েছিল আমরা ক্ষমতা এলে এদের চাকরি ফিরিয়ে দেবো, এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় গিয়ে বলেছিলেন রেকর্ড করে রাখুন, যদি দিতে না পারি তাহলে দরকার হলে কেন্দ্রে সংবিধান সংশোধন করব আমরা, পার্লামেন্টে আইন এনে। ক্ষমতায় আসার পর চাকরি তো দিলই না, উল্টে 2020-21 সালে এই 10,323 জন শিক্ষক যখন আন্দোলন করতে গেল মাথা ফাটিয়ে দিল তাদের। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই 10,323 জন শিক্ষকের মধ্যে 190 জনের কাছাকাছি এখন মৃত। কেউ সুইসাইড করেছেন, কেউ স্ট্রোক করেছেন, কেউ হার্ট ফেল করে মারা গিয়েছেন শোকে তাপে। তাদের বয়স কিন্তু এই ওবায়দুর বাবু বা আমাদের জেনারেশনেরই, তারা কেউ মারা যাওয়ার বয়স হয়নি বয়স্ক হিসাবে। তো এটা হচ্ছে বিজেপির চেহারা। নাম্বার 3, আমি যে পয়েন্টটা বলতে চাই যে এই পুরো ঘটনাটায় পূর্ব মেদিনীপুর থেকে একাধিক মানুষ তারা এফিডেভিট দিয়ে বলেছেন যে তারা সরাসরি শুভেন্দু বাবুর কাছে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই এফিডেভিটগুলো পর্যন্ত রয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি যেই শুভেন্দু বাবুকে গ্রহণ করলো, যদি সত্যি আমাদের এই বিজেপির বাবু যিনি আছেন, নতুন বিজেপি জীবনে দেখিনি, তার কথা অনুযায়ী যদি সত্যি হয়, তাহলে যদি সত্যি টেন্ডার করে তৃণমূল কংগ্রেস এ কাজ করে থাকে, তাহলে তো সেটা নিশ্চয়ই শুধুমাত্র কলকাতা থেকে সম্ভব না, গোটা জেলাতে তার মানে সেই টেন্ডারের আমাদের কি বলে এজেন্টরা ছিল। তো সেই পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় এজেন্ট শুভেন্দুকে নিয়ে বিজেপি একটাও কথা বলে না কেন? এই শুভেন্দু চাকরি চোর বলে দিলীপ ঘোষ 2018-19 গিয়ে মিটিং করে এসছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। শুভেন্দুকে চাকরি চোর বলে মিটিং করতো কাঁথিতে গিয়ে দাঁড়িয়ে। তো আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু চাকরি চোর থেকে কি সাধু হয়ে গেছে? ত্রিপুরায় যে শিক্ষকদের মেরেছেন সাধু হয়ে গেছেন? উত্তরপ্রদেশে যে শিক্ষকদের মেরেছেন সাধু হয়ে গেছেন? এই উত্তরগুলো আগে দিন, তারপরে কে এসএফআই ছিল, বিজেপি ছিল, কার গোষ্ঠী কি ছিল বিচার করবেন। আপনারা একটা গল্প বেঁধে রেখেছেন, আপনি শুধু নন, আপনার দলের স্ট্যান্ড যেটা, কারণ এই উত্তর দিন মুখপাত্র যিনি সাধারণ সম্পাদক, যিনি সম্পাদক কুণাল বাবু বলছেন আপনারা চুরি করেছেন। আপনি কুণাল বাবুর প্রশ্নের উত্তর দিতে পারেন, মেদিনীপুরে চলে গেলেন, যে প্রশ্ন করেছি উত্তর দিন। শুভেন্দু চোর কি চোর না? ত্রিপুরায় সিপিএম চুরি করেছিল, শুভেন্দু চোর কি চোর না? আজকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু চোর কি চোর না? এটাকে মেনে নেব? শুভেন্দু চোর কি চোর না? শুভেন্দু চোর কি চোর না? শুভেন্দু চোর কি চোর না? তৃণমূল কংগ্রেস চুরি করেছে। সিপিএম এর যোগ্য ছাত্র হিসাবে আপনারা শিক্ষা নিয়েছেন 34 বছর, এটা কথা। দ্বিতীয় কথা, শুভেন্দু বাবু যদি করে থাকে আপনারা কোর্টে যান না, কোর্টে যান। আমি বলছি আপনার নাম তো আপনার নাম তো আমি বলছি আপনার নাম তখন আমি বলছি আপনার নাম দীপঙ্কর সরকার তো? আপনি তো আসেননি তো। না, আমি বলছি আপনার নাম, ভাই আসেন, আপনি আমার নাম, আমি বলছি আপনার নাম দীপঙ্কর সরকার তো? হ্যাঁ হ্যাঁ জেনেছেন। হ্যাঁ আচ্ছা আমি বলছি শুভেন্দু বাবু, আচ্ছা ঠিক আছে, না এক সেকেন্ড আমি বলছি আপনার নাম তো দীপঙ্কর সরকার, কেন্দ্রীয় সরকার নয়, তাহলে কারণ শুনছেন না? ব্যক্তিগতভাবে আপনাকে আমি সরকার কেন্দ্রীয় সরকার নয়, তাহলে লোকেরটা একটু শুনতে। আপনাদের নিজেদের জায়গা থেকে কিভাবে চাকরিটা ফিরে পায় সেই নিয়ে কথা বলবো, গঠনমূলক কথা বলবো। আমরা কোনো আলোচনা, আমি একটু ওবায়দুদ্দার কাছে আসবো। ওবায়দুদ্দার বলুন। হ্যাঁ, আমি বলছি আমাদের এই যে চাকরি চলে গেছে, আজকে আমরা শিক্ষক নয়, স্কুলে গিয়ে পড়াতে যাই না বা পারি না, কারণ আমাদের চাকরি সবাই জেনে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের চাকরি আর নেই। তাহলে আমাদের চাকরিটা গেল কেন? আমরা আজকে শিক্ষক নয় কেন বলুন তো? কেউ বলতে পারবে যে আমরা আজকে শিক্ষক নয় কেন? উত্তর নেই, কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাদের মেধা নেই, আমাদের সাবজেক্টিভ নলেজ নেই। চুরি করেছে যে দলটা, সে টাকা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারেননি, তার জন্য আপনার চাকরি গেছে। আপনি তো যোগ্য আছেন, আপনি তো ভালো রেজাল্ট করেছেন, ভালো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএতে, বিএডে আপনার ফার্স্ট ক্লাস, তা সত্ত্বেও আপনার চাকরিটা চলে যাচ্ছে। আমাদের চাকরি প্রাতিষ্ঠানিকভাবে যখন আচ্ছা বলতে দিন যেটা ভুক্তভোগী আপনার। আমি আমার কথা রাখতে চাইছি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে, আমি কাউকে বলছি না, পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আমরা আজকে শিক্ষক নয়, আমরা আজকে স্কুলেও পড়াতেও যাই না, কারণ আমাদের চাকরি চলে গেছে। তো আমাদের চাকরি আজকে শিক্ষক নয় কেন?
কেন প্রশ্নের উত্তর কেউ মনে হয় না দিতে আমি পারবে। আমি ওবায়দুর কেন এই জায়গা থেকে আমাদেরকে আপনার কাছে মেধাবী, ওবায়দুর আমাদের কি, নির্দিষ্ট সময় জানতে চাইছি কোনো যোগ্যতা আপনারা নেই? কি মনে করছেন? এখানে তো আপনি শুনলেন যে তৃণমূল বিজেপি একেবারে রাজনৈতিক তরজা চলছে, আমরা পুরো ঠিক আছে, সিস্টেমের একটা ওবায়দুর দা শিকার। আপনি কি মনে করছেন কারা দায়ী নির্দিষ্টভাবে আপনারা কি মনে করছেন? আমি বলছি আমরা পুরো একটা সিস্টেমের প্রফিট সিস্টেমের শিকার। আমরা একটা সিস্টেমের শিকার হয়ে গেছি যেখানে সবাই আমাদেরকে নিয়ে একটা খেলা খেলে চলেছে, এখনো পর্যন্ত খেলা খেলছে। কারা কারা কেউ তাদের নিজ নিজ পদক্ষেপ নিয়ে যে আমাদের চাকরিটা ফিরিয়ে আসবে। আমি সবকেই বলছি যে যারা কিভাবে খেলা খেলছে আমি বলে দিই, সবাই এক তো সরকার, যেটা আমি প্রথমে বললাম, তারপরে বিরোধীরা তাদের জায়গা থেকে যদি আমাদের বিরোধী নেতা যে আছেন তাদের দল ভারতবর্ষের সবথেকে বৃহত্তম দল বিজেপি, তারা যদি কিছু পদক্ষেপ নেয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে একটা প্রেয়ার করে যে আমাদের যারা যোগ্য আছে, এতজন যোগ্য তারা পরিবার তাদের পথে এসে বসেছে, তারা কিভাবে আচ্ছা, আমার সময় একদম শেষ। ওবায়দুর বাবুর যে বক্তব্য আমার মনে হয় তৃণমূল বিজেপি দু তরফেই প্রত্যেকেরই কানে গেছে। তারা নিজেদের মতন করে ভাবুন, এটা নিয়ে আলোচনার আর কোনো মানে হয় না এখনো পর্যন্ত, এটাই আমার মনে হচ্ছে। এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। আপনাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।